বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, উচ্চ মাধ্যমিকের দর্শন সাজেশন, একদম সম্পূর্ণ ফিলোসফির সাজেশন। এবং আমাদের যে রিটেন 40 মার্ক রয়েছে, 80 মার্কের মধ্যে 40 মার্ক, কারণ এমসিকিউ এসএকিউ পার্টে রয়েছে 40 মার্ক। সেগুলোর জন্য কিন্তু আমাদের লজিক পার্টটা ভালোভাবে শিখে নিতে হবে। আর বাদ বাকি যে অংশটা, অর্থাৎ আমাদের যে বড় কোশ্চেন, 5টা প্রশ্ন লিখতে হয় 8 মার্কের করে, মোট হচ্ছে আমাদের 40 মার্ক। এই 40 মার্কের যে মূল সাজেশন, সেই সাজেশনটা আমি তোমাদের সামনে সম্পূর্ণ তুলে ধরবো। এবার আসা যাক সাজেশনের মূল কথায়। আমাদের ফিলোসফির দিকে তাকালে আমরা কিন্তু একটা জিনিস স্পষ্ট দেখতে পাবো, আমাদের প্রত্যেকটা প্রশ্নের সঙ্গে একটা করে লজিক পার্ট রয়েছে। যেমন তোমরা বচনের চ্যাপ্টারে যদি যাও, তোমরা দেখবে বচন করা, বচনের সঙ্গে তার সঙ্গে ব্যাপ্যতা নির্ণয় করা। তো একটার সঙ্গে অমাধ্যম অনুমানে গেলে আমরা কি পাবো? আবর্তন পাবো, বিবর্তন পাবো, আবর্তনের বিবর্তন পাবো, বিবর্তের আবর্তন পাবো, বা আবর্তে বিবর্ত পাবো। তো প্রত্যেকটা পার্টের সঙ্গে কিন্তু একটা একটা করে লজিক্যাল পার্টগুলো কিন্তু রয়েছে। আর লজিক্যাল পার্টের যে মূল ভিত্তি, সেই মূল ভিত্তিটা কিন্তু বচন। বোঝা গেল আমার কথাটা? আবার ঠিক নিরপেক্ষ ন্যায়ের দিকেও যদি আমরা তাকাই, তাহলেও কিন্তু ঠিক একই ব্যাপার। নিরপেক্ষ ন্যায়ের ক্ষেত্রে তোমাকে যে 10টা সূত্র রয়েছে, সেই 10টা সূত্রের উপর ভিত্তি করে তার দোষ নির্ণয় করতে হবে। আবার অন্যদিকে কিছু গুরুত্বপূর্ণ টিকা রয়েছে, যাই হোক আমি আসছি। তাহলে প্রত্যেকটা পার্টের কিন্তু একটা একটা করে লজিক্যাল পার্ট আছে। বোঝা গেল? এবার দেখো, এই যে লজিক্যাল পার্টগুলো করার জন্য তোমাকে কিন্তু বিষয়টাকে শিখতে হবে। প্রথম একদম পরিষ্কার কিছু কিছু কথা বুঝে নাও, তারপর আমরা আমাদের মূল সাজেশন পর্বে প্রবেশ করব। তাহলে আমাদের প্রত্যেকটা প্রশ্নের, অর্থাৎ আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করি, এরপরে আরো ডিটেলস তোমাদের কাছে যাচ্ছি, তবুও যাওয়ার আগে কিছু কথা বলে নিই। আমাদের অবরমূলক তর্কবিদ্যা থেকে আমাদের যুক্তি, বচন, বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান, নিরপেক্ষ ন্যায়, বুলীয় ব্যাখ্যা, ভেনচিত্র এবং সত্যাপেক্ষ, এই চ্যাপ্টারগুলো রয়েছে। এবং এই চ্যাপ্টারগুলোর মধ্য থেকে বচন, অমাধ্যম অনুমান এবং নিরপেক্ষ ন্যায়, 3টে জায়গা থেকে 8 মার্কের প্রশ্ন আসবে। ভালোভাবে কথাটা বুঝে নেবে। এবার 3টে জায়গা থেকেই কিন্তু 3টে ডাইরেক্ট কোশ্চেন, মানে একটা থিওরিটিক্যাল কোশ্চেন আর একটা হচ্ছে লজিক কোশ্চেন। লজিক কোশ্চেনও 8-এর মধ্যে 8 পাওয়া যায়, থিওরিটিক্যাল কোশ্চেনও 8-এর মধ্যে 8 পাওয়া যায়। বোঝা গেল? এবার একটু যারা দুর্বল তাদের ক্ষেত্রে কি বলবো, বচন দেখা গেল 4টে বচন আমাদের করতে হচ্ছে 8 মার্ক। প্রথম একদম ফার্স্ট প্রশ্নটাই আমরা বলি, বা দ্বিতীয় প্রশ্নটা, প্রত্যেকটা ক্ষেত্রে লজিক যদি কোনো কারণে একটুখানি ভুল হয়ে যায়, তাহলে কিন্তু তুমি শূন্য পাবে। কিন্তু যে প্রশ্নগুলো তোমার ডিটেলস কোশ্চেন, সেই প্রশ্নে যদি একটু এদিক ওদিক হয়, তাহলে কিন্তু এটা নিশ্চিত যে তুমি কিন্তু শূন্য পাবে না। বোঝা গেল? যারা একটু দুর্বল প্রকৃতির, তাদেরকে আমি বলবো অবশ্যই যেন তারা লজিক থেকে থিওরিটিক্যাল পার্টটাকে বেশি জোর দেয়। শুধু দুর্বল প্রকৃতির নয়, এমন এমন ক্ষেত্র আছে অনেক সময় ভালো ছেলে মেয়েরাও পরীক্ষা হলে কনফিউজড হয়ে যায়, এবং কনফিউজড হয়ে কি হয়, লজিকটাকে ভুল করে ফেলে। ধরো সাপোজ আবর্তনের বিবর্তন করতে দিল দুটো, কথাটা ভালোভাবে বুঝবে, চারটে করলে 8 মার্ক। এবার একটা আবর্তন বিবর্তন দেখে তোমার মনে হচ্ছে এটার বচনে আমার ভুল হতে পারে, তাহলে দেখা গেল কি, তাতে তুমি 2 মার্কের মধ্যে একটা শূন্য পেয়ে গেলে, ভুল হয়ে গেল। তার মানে তুমি অটোমেটিক ভাবে তোমার সবকটা ঠিক হলেও তুমি 6 মার্ক পেলে। কিন্তু তুমি দেখা যাচ্ছে সেই প্রশ্নটা যদি লিখতে, বিবর্তনের নিয়ম ধরো পরীক্ষা এলো, সেটা যদি তুমি লিখতে, তাহলে কিন্তু তুমি 8-এর ভেতরে 8 পেতে। তাহলে কিছু কিছু ক্ষেত্র, যে জায়গাটা আমার কনফিউশন আছে, যে জায়গাটা আমার সমস্যা আছে, সেই জায়গাটা কিন্তু যদি তুমি বুঝতে পারো যে এই প্রশ্নটা আমার ভুল হতে পারে, এটা আমি নিশ্চিত নই, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই লজিক্যাল পার্টটাকে ছেড়ে দিয়ে থিওরিটিক্যাল পার্ট, মানে অরে যে পার্টটা থাকবে সেই পার্টটা উত্তর করার জন্য। বোঝা গেল? এবার আসি মূল সাজেশন। দেখো, লজিক্যাল পার্ট যেগুলো আছে, সেই পার্টগুলোর কিন্তু সাজেশন দেওয়া সম্ভব নয়। ওগুলো সম্পূর্ণরূপে প্র্যাকটিস করতে হবে, কারণ ওই প্র্যাকটিস না করলে কিন্তু সম্ভব না, একদম পরিষ্কার। কিন্তু থিওরিটিক্যাল পার্ট যেটা রয়েছে, সেই থিওরিটিক্যাল পার্ট কিন্তু আমি আজ যে সাজেশন দেবো, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন, আমাদের 5টা প্রশ্ন আসবে, আমি একটা বুঝিয়ে দিই প্রথম, তাহলে তোমরা যারা প্রশ্ন দেখোনি তারা পরিষ্কারভাবে বুঝে যাবে। এবার একটু পরে আমি তোমাদের ডাইরেক্ট দেখিয়ে দিচ্ছি ভিডিওটা, যে প্রশ্ন কিভাবে আসে, কিভাবে আমাদের অর আসে। আমাদের একটা প্রশ্ন আসলো, সেই প্রশ্নের অরে লজিকটা আসলো। আবার 2 দাগে একটা প্রশ্ন আসলো, সেই প্রশ্নের অরে একটা লজিক আসলো। বোঝা গেল? এবার যারা লজিক পছন্দ করো তারা লজিক করতে পারো, যারা এমনি প্রশ্ন পছন্দ করো তারা প্রশ্ন করতে পারো। সাজেশনে মূলত কি যাবে, যে প্রশ্নগুলোর কথা বলছি, সেই প্রশ্নগুলোই কিন্তু মূল সাজেশনে যাবে। লজিকের সাজেশন দেওয়া কিন্তু সম্ভব নয়, সেগুলো সম্পূর্ণ প্র্যাকটিসেবল। বোঝা গেল? তো চলো এবার আমরা মূল সাজেশন পর্বে প্রবেশ করি। কি কি প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো জেনে নিই, এবং ডিটেলস কি কি প্রশ্ন রয়েছে সেগুলো জেনে নিই, এবং অধ্যায় ভিত্তিক আলোচনা করব। আজ যা বলবো এর বাইরে কোনো কোশ্চেন ফাইনাল পরীক্ষায় থাকবে না, এটুকু বলতে পারি। কারণ তোমরা জানো যে বিগত বছরের পরীক্ষাতে আমরা যে সাজেশন দিয়েছি, হুবহু দাগে দাগে কিন্তু সেই সাজেশন ছেলেমেয়েরা কমন পড়েছে।
ঠিক আছে, অন্যান্য কে কি বললো সেটা কথা নয়, যারা এই চ্যানেল এর আগে দেখেছে তাদের সঙ্গে কথা বলে বলবে যে জিওগ্রাফি কোশ্চেন অ্যান্ড অ্যান্সার চ্যানেল হাই সেকেন্ডারি পরীক্ষায় কিভাবে প্রত্যেক সাবজেক্টে প্রশ্ন কমন দিয়ে দেখিয়েছে, তাদের কাছ থেকে শুনেই তোমরা প্রমাণ পাবে। তো যাই হোক, এখনো আমরা বিভিন্ন সাবজেক্টের সাজেশন ইতিমধ্যে প্রকাশ করেছি, তার মধ্যে বাংলা, ইতিহাস, ভূগোল, আরো বিভিন্ন সাবজেক্ট। যারা দেখোনি তারা চ্যানেল প্লেলিস্টে ডেসক্রিপশন বক্সে গিয়ে একটু দেখে নিও, লিঙ্কটা সেখান থেকে দেখে নিতে পারো। আর যারা এখনো চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তাহলে চলো এবার আমরা মূল সাজেশন পর্বে প্রবেশ করি। বন্ধুরা, তাহলে শুরু করা যাক আজকের মূল সাজেশন পর্ব। তাহলে মূল সাজেশন পর্বে প্রথমেই তোমাদের বলে রাখি, উচ্চ মাধ্যমিক দর্শন থেকে পার্ট এ তে আমাদের 40 মার্কের প্রশ্ন আসে, যেটা 5টা প্রশ্ন লিখতে হয় 8 মার্কের। পার্ট বি তে থাকে আমাদের 40 মার্ক, যেটা এমসিকিউ এসএকিউ রূপে আসে, এবং প্রজেক্টে থাকে কিন্তু আমাদের 20 মার্ক, মোট হচ্ছে আমাদের 100 মার্ক। দেখো, অবরোহমূলক তর্কবিদ্যা আমাদের ফার্স্ট পার্টে যে অধ্যায়গুলো রয়েছে, যুক্তি, বচন, বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমান, নিরপেক্ষ ন্যায়, প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়, বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র এবং সত্যাপেক্ষ। এর মধ্যে যুক্তি চ্যাপ্টার থেকে 3টে এমসিকিউ আসবে, একটা এসএকিউ আসবে। বচন চ্যাপ্টার থেকে 2টো এমসিকিউ, একটা 8 মার্কের কোশ্চেন। বচনের বিরোধিতা থেকে 2টো এমসিকিউ, 2টো এসএকিউ। অমাধ্যম অনুমান থেকে একটা এসএকিউ, একটা 8 মার্কের প্রশ্ন। নিরপেক্ষ ন্যায় থেকে 2টো এমসিকিউ, একটা 8 মার্কের প্রশ্ন। বৈকল্পিক ও বৈকল্পিক ন্যায় থেকে 2টো এমসিকিউ, 2টো এসএকিউ। বুলীয় ব্যাখ্যা ও ভেনচিত্র থেকে 2টো এমসিকিউ, 2টো এসএকিউ। সত্যাপেক্ষ থেকে 3টে এমসিকিউ, 2টো এসএকিউ। আরোহমূলক তর্কবিদ্যার আমাদের 4টে চ্যাপ্টার রয়েছে, আরোহ অনুমানের স্বরূপ, কারণ, মিলের পরীক্ষামূলক পদ্ধতি এবং আরোহমূলক দোষ বা অনুপপত্তি। তো আরোহ অনুমানের স্বরূপ থেকে আমাদের 3টে এমসিকিউ, 3টে এসএকিউ। কারণ থেকে 3টে এমসিকিউ, 3টে এসএকিউ। মিলের পরীক্ষামূলক পদ্ধতি থেকে 2টো এমসিকিউ, একটা 8 মার্কের প্রশ্ন। এবং আরোহমূলক দোষ বা অনুপপত্তি থেকে 8 মার্কের একটা প্রশ্ন আসে, কোনো শর্ট কিন্তু এখান থেকে আসে না। তাহলে সর্বসাকল্যে যদি আমরা লক্ষ্য করি, আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 8 মার্কের প্রশ্ন কিন্তু অবরোহ থেকে বচন, অমাধ্যম অনুমান এবং নিরপেক্ষ ন্যায়, এই 3টে চ্যাপ্টার থেকে আসবে 3টে প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের অর্থ থাকবে। ঠিক একইভাবে মিলের পরীক্ষামূলক পদ্ধতি এবং আরোহমূলক দোষ বা অনুপস্থিতি, এই যে 2টো পার্ট রয়েছে, এই 2টো পার্টের থেকেও 2টো প্রশ্ন আসবে। তাহলে মোট দেখো 5টা চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের 5টা প্রশ্ন আসবে। পরিষ্কার? প্রত্যেকটা প্রশ্নের একটা করে অর্থ থাকবে। যেমন আমি এর আগের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনটা তোমাকে একটু দেখিয়ে দিই, তাহলে বিষয়টা বুঝে যাবে। যেমন ধরো, এর আগের বছর এই যে ধরো প্রথম যে প্রশ্নটা একদম হুবহু কমন এসেছিল প্রশ্নটা, বচন কাকে বলে, উদাহরণসহ নিরপেক্ষ সাপেক্ষ বচনের পার্থক্য করো। অথবা চেয়েছিল কি, এই যে বচন করো এবং তার কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য তা উল্লেখ করো। এটাকে তোমাকে এলেপ করতে হবে, এলেপ করার পর তারপরে ব্যাপ্যতা নির্ণয় করতে হবে, কোন পদ ব্যাপ্য কোন পদ অব্যাপ্য সেটা লিখতে হবে। এবার আমি তোমাদেরকে যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে এটা উত্তরটা লিখলে কোনো কারণে একটা জিনিস একটুখানি ভুল হলো, তাহলেও কিন্তু তোমরা ভালো নম্বরটা পাবে। কিন্তু এখানে লজিক, এই যে পার্টটা কিন্তু লজিক, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু একটা একটা করে লজিক পার্ট থাকে। এই লজিক পার্টের কোনো এক জায়গায় যদি শুধু বচনে ভুল হয়ে যায়, তাহলে কিন্তু টোটাল বিষয়টা ভুল হয়ে গেল, অর্থাৎ পুরো কিন্তু শূন্য পেয়ে যাবে। অতএব 100% নিশ্চিত যদি না হও, তাহলে কিন্তু লজিক করবে না, বরঞ্চ এইটা করাই কিন্তু লাভ। আর এই যে পার্টগুলো, এই পার্টগুলো সম্পূর্ণ প্র্যাকটিসেবল। এটা কিন্তু প্র্যাকটিস ছাড়া কখনো সাজেশনে মেলানো সম্ভব নয়, পরিষ্কারভাবে বুঝে নেবে। কিন্তু এই যে ওপরের যে প্রশ্নগুলো হয়, এই যে প্রথম যে প্রশ্নগুলো, অর্থাৎ এই প্রশ্নটা, এই দিকের বিদাগের উপরে যে প্রশ্নটা, মানে লজিক পার্ট ছাড়া যে প্রশ্নটা হয়, সেই প্রশ্নটার সাজেশন কিন্তু তোমাদের দেওয়া সম্ভব। এবং সেই সাজেশনটাই আজ আমি তোমাদের সামনে শেয়ার করব পুরো অধ্যায় ভিত্তিকভাবে, এবং লাস্ট বলে দেবো কোন 5টা প্রশ্ন তোমরা ফাইনাল পরীক্ষায় পেতে চলেছ। বোঝা গেল নিশ্চয়ই কথাটা? তাহলে এবার আমরা চলে আসি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, যে বচন থেকে। তাহলে আমাদের মূলত 5টা চ্যাপ্টারের প্রশ্নগুলো পড়লে আমরা কমপ্লিটলি আমাদের হয়ে যাবে। তাহলে পরপর আমরা চলে আসি কি কি আমরা পড়বো। প্রথম আসি বচন থেকে। দেখো, বচনের থেকে জাস্ট 2টো প্রশ্ন আমি বলেছি। প্রথম প্রশ্ন, উদাহরণ সহ নিরপেক্ষ বচনের অংশগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো। বচন ও বাক্যের মধ্যে পার্থক্য কি, সংযোজক কি, গুণ অনুসারে বা পরিমাণ অনুসারে বা গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীভাগ করো, একটা প্রশ্ন। অথবাতে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য, উদাহরণ সহ আলোচনা করো এবং তার সঙ্গে ব্যাপ্যতার নিয়মগুলো কি, একই কথা একটু ঘুরিয়ে বলা। তো এই যে 2টো প্রশ্ন বললাম, এই 2টো প্রশ্নের ভেতরে একটা প্রশ্ন কিন্তু পাবেই। বোঝা গেল? এর অরে কিন্তু কি থাকবে, লজিক থাকবে। লজিকে কি থাকবে তাও বলে দিচ্ছি। লজিক করে তোমাদের সেই বচনের গুণ ও পরিমাণ নির্ণয় করতে হবে। এটা পরীক্ষায় আসবে এবছর। বোঝা গেল কি বললাম? লজিক করে গুণ ও পরিমাণ নির্ণয় করতে হবে। কিন্তু যে 4টে আসে সেই 4টে কিন্তু দেওয়া সম্ভব নয়, সেই দৃষ্টান্ত 4টে কিন্তু দেওয়া সম্ভব নয়, কারণ ওগুলো প্র্যাকটিস করতে হবে। বোঝা গেল কি বললাম? জাস্ট এই 2টো প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা কমন পাচ্ছ। এবার চলে আসি তার পরবর্তী চ্যাপ্টার, অর্থাৎ অমাধ্যম অনুমান। অমাধ্যম অনুমানের জাস্ট একটাই প্রশ্ন। কি প্রশ্ন? কিন্তু প্রশ্নটা একটু অনেকগুলোকে মিলিয়ে, আবর্তন কাকে বলে, দৃষ্টান্ত সহকারে আবর্তনের নিয়মগুলি লেখো।
ও বচনের আবর্তন হয় না কেন, মাধ্যম ও অমাধ্যম অনুমানের পার্থক্য লেখো, এ বচনের সরল আবর্তন সম্ভব নয় কেন, সরল আবর্তন বস্তুগত বিবর্তনের সংজ্ঞা দাও, সরল আবর্তন ও সীমিত আবর্তনের মধ্যে পার্থক্য লেখো। দেখো এই জায়গা অনেকে ভাবতে পারো স্যার এখানে তো অনেকগুলো প্রশ্ন, একদম ঠিক, কারণ এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো একদম সবগুলো কিন্তু আসবে না। ধরো দিল আবর্তন কাকে বলে, দৃষ্টান্ত সহকারে আবর্তনের নিয়মগুলি লেখো, জাস্ট এটুকু প্রশ্ন দিয়ে দিল। আবার দেখা গেল কি দিল, দৃষ্টান্ত সহকারে আবর্তনের নিয়মগুলি লেখো, তার সঙ্গে একটা জয়েন্ট করে দিল, সরল আবর্তন বলতে কি বোঝো, মানে কোনটার সঙ্গে কোনটা যে জয়েন্ট আকারে হয়ে যেতে পারে সেটা কিন্তু বলা যায় না, বোঝা গেল। যার জন্য আমি এই সেটটা তোমাদের সামনে তুলে দিয়েছি, যাই আসুক না কেন এই সেটের বাইরে কিন্তু কোনো প্রশ্ন আসবে না, এটুকু তোমাদের বলে রাখলাম, বোঝা গেল কি বললাম। এবার আমরা চলে আসি এর অর, অমাধ্যম অনুমানের অরে যেটা লজিক পার্ট, সেই লজিক পার্টে কি থাকবে এবছর, আবর্তন করো অথবা আবর্তের বিবর্তিত রূপ দেখাও অথবা বিবর্তন করো, একদম পরিষ্কার। তাহলে প্রথম পার্টে লজিকে আমরা পেলাম গুণ পরিমাণ নির্ণয়, দ্বিতীয় পার্টে আমরা লজিকে পেলাম আবর্তন করো, আবর্তের বিবর্তিত রূপ দেখাও বা বিবর্তন করো, আর তার সঙ্গে যে অরের প্রশ্ন সেটা কিন্তু এই, বোঝা গেল। এবার আসবো তারপরে আমাদের যে চ্যাপ্টার রয়েছে সেটা হচ্ছে নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায় থেকে ঠিক একই ব্যাপার, প্রথমে আমাদের একটা দৃষ্টান্ত দিয়ে দেবে, সেখান থেকে আমাদের মূর্তি সংস্থান বের করে বৈধতা নির্ণয় করতে হবে, দুটি আসবে আমাদের 4 4 8 করে। এবার দেখো এখানে যদি কোনো কারণে একটা যদি ভুল হয়ে যায় তখন কিন্তু 4 মার্ক চলে গেল, বোঝা গেল কি বললাম। ঠিক এর অথবাতে কি আসবে, টিকা পড়তে হবে 4টে, এই 4টে টিকার মধ্যেই 2টো টিকা পাবে, লিখলেই 8 মার্ক, বোঝা গেল কি বললাম। অব্যবহিত দোষ, চারিপদ গঠিত দোষ, অবৈধ সাধ্য দোষ, নঙার্থক যুক্তিবাক্যজনিত দোষ, এই 4টে টিকা পড়লে কিন্তু একটা টিকা তুমি হুবহু কমন পাবে, বোঝা গেল কি বললাম। এই একটা টিকা বলছি, সরি 2টো টিকা কিন্তু তুমি হুবহু কমন পাবে এবং 2টো টিকা লিখলেই তোমার 8 মার্ক। তবে সংজ্ঞা, দৃষ্টান্ত, উদাহরণ প্রত্যেকটা সুন্দরভাবে যেমনভাবে নোটস দরকার সেই নোটস করে কিন্তু তোমাকে লিখতে হবে, শুধু সংজ্ঞা দিয়ে দিলাম তাহলে কিন্তু হবে না, লেখার একটা প্যাটার্ন আছে। যাই হোক, তাহলে হয়ে গেল নিরপেক্ষ ন্যায়। এবার আমরা চলে আসি মিলের পরীক্ষামূলক পদ্ধতি। মিলের পরীক্ষামূলক পদ্ধতির ক্ষেত্রে 2টো পদ্ধতি, মিলের অন্বয় পদ্ধতি এবং মিলের অন্বয় ব্যতিরেক পদ্ধতি, 2টো পদ্ধতিই আসবে তোমাদের, একটা সরাসরি আসবে এবং আর একটা কিন্তু উদাহরণ সহযোগে আসবে, মানে চিহ্নিতকরণ করে তোমাকে লিখতে হবে। কিভাবে আসে একবার একটু দেখিয়ে দিই, তোমাদের জিনিসটা সুবিধা হবে। ধরো এই প্রশ্নটাই দেখিয়ে দিই, এখানে কি এসছে দেখো, মিলের সহপরিবর্তন পদ্ধতি আলোচনা করো, সংজ্ঞা, আকার, দৃষ্টান্ত, সুবিধা সহ আলোচনা করো। জানো না তোমরা এবছরের প্রশ্নে আমি প্রশ্ন দিয়েছিলাম যে সহপরিবর্তন পদ্ধতি একটা দিয়েছিলাম, একটা এসছে, এরকমই একটা ব্যাপার। আর তার সঙ্গে আরো একটা অথবা দিয়েছে, দৃষ্টান্ত দিয়ে দিয়েছে, প্রশ্নটা দিয়েছে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, এখানে উত্তরটা কিন্তু করতে হবে কি, এখানে ব্যতিরেক পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, এইবার সেই ব্যতিরেক পদ্ধতির আবার সংজ্ঞা, আকার, সুবিধা অসুবিধা সমস্ত কিছু করতে হবে। কিন্তু কোনো কারণে যদি কোনো ছাত্র বা ছাত্রী এইটা ভুল করে যে কোন পদ্ধতি প্রয়োগ করা হয়েছে, তাহলে এইটা যদি আমার পদ্ধতি ব্যতিরেকে না বলে কেউ যদি অন্য একটা পদ্ধতি বলে দেয় এবং তার সঙ্গে তার সুবিধা অসুবিধা লিখে ফেলে, সঙ্গে সঙ্গে সে 8-এর মধ্যে কিন্তু 0 পেয়ে যাবে, খুব সাবধান। এই জন্য আমি বলি যদি একটু রিস্কি মনে হয় তাহলে ডাইরেক্ট প্রশ্নটা লেখার চেষ্টা করো, সেক্ষেত্রে দেখা গেল 8-এর মধ্যে তুমি যতই খারাপ পাবে না কেন 7-এর নিচে বা 7.5-এর নিচে কিন্তু তুমি পাবে না। আর তার থেকে কি কথা, আমি তো বলেই দিচ্ছি 2টো প্রশ্ন পড়ো, অন্বয় পদ্ধতি, অন্বয় ব্যতিরেক পদ্ধতি, 2টো প্রশ্নের ভিতরে একটা প্রশ্ন আসবেই, আশা করি বোঝাতে পারলাম। এবার আমরা চলে আসি লাস্ট চ্যাপ্টার, অর্থাৎ আমাদের যেটা রয়েছে লাস্ট যে পার্টটা সেটা হচ্ছে তোমার আরোমূলক দোষ। তো এখানেও ঠিক একই কথা, 2টো উদাহরণ দিয়ে দেবে, তার থেকে তোমার দোষ নির্ণয় করতে হবে এবং এর অথবাতে আমাদের একটু এবছর বেশিই পড়তে হবে, কারণ হচ্ছে আগের বছর এটা আমাদের সংশোধিত সিলেবাস অনুসারে ছিল না, সেহেতু এবার কিন্তু একটু বেশিই পড়তে হচ্ছে। তো কি কি পড়তে হচ্ছে, উপমা যুক্তি অর্থাৎ ভালো উপমা যুক্তি এবং মন্দ উপমা যুক্তি, দুটোই ভালো করে পড়বো। আবশ্যিক শর্তকে কারণ বলে মনে করার দোষটা পড়বো, বহু কারণবাদ পড়বো, সহকার্যকে কারণ বলে মনে করার দোষ পড়বো, কাকতালীয় দোষ পড়বো, অবৈধ সামান্যীকরণ দোষ পড়বো এবং অবান্তর ঘটনাকে কারণ বলে মনে করার দোষ। এই যে কটা বললাম এই কটা টিকা আকারে কিন্তু আমরা পড়ে রাখবো, তাহলে এখান থেকেই কিন্তু আমরা প্রশ্ন কমন পেয়ে যাব। এই হলো কিন্তু আমাদের সম্পূর্ণ সাজেশন। এবার আমরা বলে দিচ্ছি পরপর কোন দাগে কি প্রশ্ন আসবে। প্রথম লজিক বাদ দিয়ে 5 দাগে যে প্রশ্নটা, এই যে কটা প্রশ্ন দেখলে এর মধ্যে প্রথম যে 4টে বললাম, এই উপমা যুক্তি, ভালো উপমা যুক্তি, মন্দ উপমা যুক্তি, আবশ্যিক শর্তকে মনে করার দোষ, বহু কারণবাদ, সহকার্যকে মনে করার দোষ, এই 4টে দোষের মধ্যে আশা করছি 2টো দোষ তোমরা পাবে, ঠিক আছে। তার আগের দাগে যে প্রশ্নটা আমি সেটাও বলে রাখছি, এটাতে কিছু করার নেই, কারণ এখানে 2টো পদ্ধতি আছে, তোমাদের 2টোর মধ্যে একটা, 2টো পড়লে একটা আসবে, অন্যই আর মিলের অন্যই পদ্ধতি আর অন্যই ব্যতিরেক পদ্ধতি। আচ্ছা, এখানে এই 4টে টিকার মধ্যে আমি তাও বলছি, এই 4টে টিকার মধ্যে 4 নম্বর টিকা এবং 1 নম্বর টিকা, এই 2টো টিকা খুব ভালো করে পড়ো, পরীক্ষা একদম মানে এই 1 আর 4 আমি বারবার বলছি, অব্যবহিত দোষ, নঙার্থক যুক্তিবাক্যজনিত দোষ, খুব ভালো করে পড়ো, আশা করছি এই দুটো তো দুটোই আসবে, বোঝা গেল। এবার আসি তার আগের প্রশ্ন আমাদের অমাধ্যম অনুমান থেকে এই যে যেটা রয়েছে, দৃষ্টান্ত সহকারে আবর্তনের নিয়মগুলি লেখো,
পরীক্ষায় এসে বসে আছে আশা রাখি। তার সঙ্গে ও বচনের আবর্তন হয় না কেন, আর তার সঙ্গে যেটা পড়বে এই সরল আবর্তন আর বস্তুগত আবর্তনের সংজ্ঞাটা একটু দেখে রাখবে, একদম ওপেন কোশ্চেন বলে দিচ্ছি। এবং তার আগে যে চ্যাপ্টার আমাদের ছিল, যে ফার্স্ট যে অংশটা ছিল বচন থেকে, এইটা ভালো করে পড়বে। পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো, বিভিন্ন প্রকার নিরপেক্ষ বচনের কোন পদ ব্যাপ্য উদাহরণ সহ লেখো, এবং এর সঙ্গে এই যে নিরপেক্ষ বচনের অংশগুলি, বিভিন্ন অংশগুলি দৃষ্টান্ত সহ আলোচনা করো। এইটা আর এইটা গুণ ও পরিমাণ অনুসারে বচনের শ্রেণীভাগ করো। জাস্ট এই তিনটে পার্ট আমাদের পড়তেই হচ্ছে। তো এই হলো আমাদের সার্বিক প্রশ্ন, কি প্রশ্ন পরীক্ষায় আসতে চলেছে, সম্পূর্ণ সাজেশন, এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। আর আরো একটা কথা আমি বলে দিচ্ছি ভিডিও শেষে, এর ব্যতিক্রমে যদি কেউ কম পড়তে যাও সেটাও তোমাদের কপালে দুঃখজনক ব্যাপার। অতএব যে কটা প্রশ্ন দিয়েছি এই কটা প্রশ্ন ভালো করে পড়ো, এর বাইরে কিছু আসবে না, এটুকু বলতে পারি। তো এই হলো আলোচনা। ভালো লাগলে লাইক করো, নিজের সঙ্গে শেয়ার করো। যারা চ্যানেল নতুন এখন সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।